আমি আর আমার ৩ বন্ধু অর্ণব, সায়ন আর তৃষা কলকাতা থেকে উত্তরবঙ্গ ঘুরতে বেরিয়েছিলাম। পাহাড়, জঙ্গল, নির্জন সৌন্দর্য আমাদের টানছিল। কিন্তু আমাদের গাইড হঠাৎ বলল, আপনারা ওদিকে যাবেন না, বনবাড়ি আছে ওখানে, ওখানে রাতে কেউ থাকে না। অর্ণব হেসে বলল, আরে দাদা, এসব ভয় দেখিয়ে লাভ নেই, ভূত বলে কিছুই হয় না। আমরা গাইডের সতর্কবাণী শুনেও পাত্তা দিলাম না, বরং ঠিক করলাম সেখানেই রাত কাটাবো। সন্ধ্যা নামতেই আমরা পৌঁছে গেলাম সেই পুরনো বনবাড়ির সামনে। বাড়িটা ছিল ভগ্ন প্রায়, চারপাশে লতা গুল্মে ঢাকা। মনে হচ্ছিল বহু বছর ধরে এখানে কেউ পা রাখেনি। তৃষা ভয়ে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, আমি বলছি এই জায়গাটা একদম ঠিক লাগছে না। তৃষার কথা শুনে সায়ন বলল, তুই আবার ভয় পাচ্ছিস নাকি? চল ভেতরে যাই। আমরা টর্চ জ্বালিয়ে ভেতরে ঢুকলাম। হঠাৎ বাতাসে এক ঝাপটা আসতেই দরজা জোরে ধাম করে বন্ধ হয়ে গেল। তৃষা চিৎকার করে উঠল। এটা কি হলো? সেই মুহূর্তে আমাদের মনে হলো কেউ যেন ছায়ার মতো নড়ছে উপরের তলায়। রাত তখন প্রায় 9টা। আমরা বাড়ির ভেতর একটা বড় ঘরে বসেছিলাম। হঠাৎ ওপরের দিক থেকে কারো পায়ের শব্দ শোনা গেল। অর্ণব বলল, কে কে ওপরে আছো? হ্যালো। কোনো উত্তর এলো না, বরং এবার শোনা গেল মহিলার কান্নার শব্দ। না, আমি আর 1 মিনিটও থাকবো না এখানে। আমরা সাহস করে সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করলাম। প্রতিটা ধাপেই শব্দ হচ্ছিল, আর সেই কান্নার শব্দ আরও কাছে আসছিল। আমরা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠছিলাম। হঠাৎ টর্চলাইট কয়েক সেকেন্ডের জন্য নিভে গেল। চারপাশ একেবারে অন্ধকার, শুধু শোনা যাচ্ছিল হু হু করে বইছে বাতাস আর সেই অজানা কান্নার শব্দ। তৃষা বলে উঠল, আমরা ফিরে যাই না প্লিজ, আমি থাকতে পারবো না। তৃষার কথা শুনে সায়ন বলল, চুপ কর, দেখছি কে আছে। হঠাৎ টর্চটা জ্বলে উঠতেই আমরা এক ঝলক দেখলাম। সিঁড়ির মাথায় দাঁড়িয়ে আছে এক সাদা শাড়ি পরা মহিলা, মুখটা পুরো ঢাকা, লম্বা চুলে। এই দেখে তৃষা চিৎকার করে উঠল। কিন্তু এক মুহূর্তের মধ্যে সেই সাদা শাড়ি পরা মহিলাটা মিলিয়ে গেল অন্ধকারে। আমরা উপরে গিয়ে একটা পুরনো ঘরে ঢুকলাম। ঘর ভরা ধুলো, ভাঙা আসবাবপত্র। হঠাৎ অর্ণব একটা পুরনো আলমারি খুলতেই ভেতর থেকে একটা হাড়গোড়ের মালা মাটিতে পড়ে গেল। এটা কি জিনিস? মালাটা যেন মানুষের হাড় দিয়ে বানানো। সঙ্গে সঙ্গে ঘরের ভেতর ঠান্ডা হাওয়া বইতে লাগলো। এই দেখে তৃষা কাঁদছে আর বলছে, না, এই জায়গাটা অভিশপ্ত। আমাদের চোখের সামনে হঠাৎ করে ঘরের দেওয়ালে লাল রঙের হাতের ছাপ ফুটে উঠল। আমরা তাড়াতাড়ি নিচে নামতে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ পেছন থেকে শোনা গেল এক অস্বাভাবিক গর্জন। পেছনে তাকাতেই দেখলাম এক ভয়ঙ্কর ছায়ামূর্তি। মূর্তিটা ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছে। এই দেখে সায়ন চিৎকার করে উঠল, দৌড়াও দৌড়াও, সবাই দৌড়াও। আমরা ছুটে নিচে নামতে লাগলাম। সিঁড়ি দিয়ে নামার সময় কার যেন ঠান্ডা হাত আমার কাঁধে স্পর্শ করলো। আমি পেছনে তাকাতেই দেখলাম চোখ জল জল করছে, আর সেই মহিলার মুখ একদম বিকৃত হয়ে আছে। আমি শপথ করে বলছি, সেই মুখ আমি কোনো দিনও ভুলতে পারবো না। আমরা দৌড়ে নিচে নেমে এলাম, কিন্তু দরজাটা শক্ত করে বন্ধ হয়ে আছে। যতই টানাটানি করি খুলছে না। অর্ণব বলছে, এটা অসম্ভব, আমি তো নিজের চোখে দেখেছি দরজাটা খোলা ছিল। আমরা মরবো, আমরা সবাই মরবো। হঠাৎ বাইরে থেকে শোনা গেল চেনা কারো গলা, এই দরজা খোলো, তাড়াতাড়ি বেরিয়ে এসো, আমাদের বাঁচাবে, দাদা এসেছে। কিন্তু দরজা খুলতেই বাইরে কেউ নেই, শুধু চারপাশে ঘন অন্ধকার আর জঙ্গলের আওয়াজ। আমরা অন্য একটা করিডোর দিয়ে এগোতে গিয়ে হঠাৎ একটা ঘরে ঢুকলাম। ঘরের মাঝখানে একটা ভাঙা পুরনো আয়না রাখা। সায়ন টর্চ ফেলে দিতেই আয়নায় আমাদের প্রতিচ্ছবি ভেসে উঠল। কিন্তু আমরা 4 জনের বদলে সেখানে 5 জন দাঁড়িয়েছিল। অতিরিক্ত যে মানুষটা দাঁড়িয়েছিল সেই সাদা শাড়ি পরা মহিলা, আর আয়নায় দেখা যাচ্ছিল সে ধীরে ধীরে হাসছে। আমরা পেছনে তাকাতেই দেখলাম ঘরে কেউ নেই, কিন্তু আয়নায় সে স্পষ্ট দাঁড়িয়ে আছে। ঘরের মধ্যে হঠাৎ ধপধপ করে শব্দ এলো, বাতাস যেন স্তব্ধ। যেই হোক না কেন বেরিয়ে এসো, আমাদের সঙ্গে খেলা বন্ধ করো। কোনো উত্তর এলো না, বরং শোনা গেল ঘরের চারপাশে ফিসফিস আওয়াজ, যেন একসাথে কয়েকজন মহিলা মন্ত্র জপ করছে। ওরা আমাদের ছেড়ে দেবে না। আমাদের চোখের সামনে আয়নাটা ফেটে গেল। ভেতর থেকে বের হলো কালো ধোঁয়ার মতো ছায়া, যা ধীরে ধীরে আকার নিচ্ছিল। আয়নাটা ভাঙার সঙ্গে সঙ্গে ঘরের ভেতর এক শীতল কাঁপুনি ছড়িয়ে পড়ল। কালো ধোঁয়ার মতো ছায়াটা ধীরে ধীরে আকার নিতে লাগলো। এক সাদা শাড়ি পরা মহিলা, চোখ রক্তের মতো লাল আর মুখটা একেবারে বিকৃত। আমরা আর বাঁচবো না। সায়ন বলে উঠল, তুই কে? আমাদের থেকে কি চাস?
মহিলার ঠোঁট নড়ছিল না, কিন্তু চারিদিক থেকে ভেসে হলো এক শীতল গলা। আমরা দৌড়ে ঘর থেকে বেরিয়ে পড়লাম। করিডোর যেন আরও লম্বা হয়ে গেছে। প্রতিটা দরজা খুলে দেখি সব ঘরই একই, যেন আমরা এক অদ্ভুত গোলক ধাঁধায় আটকে গেছি। অর্ণব বলে উঠল, এটা কিভাবে সম্ভব? একই ঘর বারবার আসছে কেন? হঠাৎ দেখতে পেলাম করিডোরের শেষে সেই অশরীরী দাঁড়িয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে। তার পায়ে কোনো শব্দ নেই, শুধু আছে একটা কর্কশ হাসি। এই দেখে তৃষা বলে উঠল, ও আমাদের খেলাচ্ছে, ও আমাদের মেরে ফেলবে। হঠাৎ সায়নের চোখে পড়ল দেওয়ালে ঝোলানো একটা পুরনো ছবি। ছবিটাতে দেখা গেল একই মহিলা, কিন্তু তখনও তিনি জীবিত, স্বাভাবিক রূপে। নিচে লেখা ইন্দিরা দেবী, এই সেই বাড়ির শেষ মালকিন। তখন আমরা বুঝতে পারলাম তাহলে ইনি হলেন বাড়ির সেই শেষ মালকিন। ঠিক তখনই ছবির চোখ থেকে লাল রক্ত গড়িয়ে পড়তে লাগলো, আর ঘরে ভেসে এলো সেই মহিলার এক ভয়ঙ্কর হাসি। হঠাৎ ঠান্ডা বাতাস বইতে লাগলো, সব আলো নিভে গেল। শুধু টর্চের ক্ষীণ আলোয় আমরা দেখলাম অশরীরী সায়নের পেছনে দাঁড়িয়ে আছে। সায়ন চিৎকার করে উঠল, বাঁচাও, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। এক মুহূর্তের মধ্যে সেই অশরীরী সায়নের মাথায় ছুরি দিয়ে আঘাত করলো। এই দেখে তৃষা চিৎকার করে বলে উঠল, না, ওকে ছেড়ে দাও। সায়নের হাত থেকে টর্চটা পড়ে গেল, সব আলো নিভে গেল। যখন টর্চ জ্বালালাম, সায়ন নেই, শুধু মেঝেতে তার ছেঁড়া শার্ট আর রক্তমাখা দাগ। এই দেখে তৃষা বলে উঠল, আমাদের পালাতে হবে, নাহলে ও আমাদেরও মেরে ফেলবে। তৃষার কথা শেষ হতে না হতেই করিডোরের মেঝে হঠাৎ ফাটতে শুরু করলো। মনে হচ্ছিল পুরো বাড়িটাই যেন জীবন্ত হয়ে আমাদের গিলে ফেলতে চাইছে। আমরা দৌড়ে একটা পুরনো পূজা ঘরে ঢুকে পড়লাম। ঘরের ভেতরে ছিল একটি পুরনো প্রতিমা আর ছাই হয়ে যাওয়া ধূপকাঠি, আর পাশে পড়েছিল একটি পুরনো ত্রিশূল। অর্ণব সেই ত্রিশূলটি তুলে নিয়ে বলে উঠল, এবার যদি সামনে আসে আমি লড়ব। অর্ণবের কথা শুনে তৃষা বলে উঠল, তুই কিছু করতে পারবি না, ও মানুষ না। তখনই মেঝে ফেটে গেল, আর সেই ফাটলের মধ্য থেকে হাসতে হাসতে ভয়ঙ্করভাবে আবির্ভাব হলো সেই সাদা শাড়ি পরা অশরীরী মহিলা। মহিলার চোখ জ্বলছিল, মুখ বিকৃত, আর সঙ্গে লেগেছিল এক ভয়ঙ্কর কর্কশ হাসি। অর্ণব এগিয়ে গিয়ে সেই ত্রিশূল দিয়ে অশরীরীর গায়ে ছুঁয়ে দিল। ছুঁয়ে দেওয়ার সাথে সাথেই সেই অশরীরী ভয়ঙ্করভাবে চিৎকার করে উঠল, আর এক ঝলক আলো বের হলো চারিপাশে। এরপরে আমরা ইন্দিরা দেবীকে দেখতে পেলাম। তিনি তার মারা যাওয়ার ঘটনার সত্য প্রকাশ করলেন। তাকে তার স্বামী এখানে জীবন্ত পুঁতে মেরেছিল। সেই অভিশাপে তিনি অভিশপ্ত হয়ে তিনি এই বাড়িতে চারিপাশে ঘুরে বেড়াতেন। এই বলে তিনি যেন কোথায় মিলিয়ে গেলেন। আমরা বুঝতে পারলাম তিনি এতদিন অভিশপ্ত হয়ে অশরীরীর মতো এই বনবাড়িতে ছিলেন। এরপরে আমরা বনবাড়ি থেকে বের হয়ে আসলাম। বাইরে বেরিয়ে এসে দেখি ভোর হয়ে গেছে। সায়নের কোনো হদিস পাওয়া গেল না। আমরা যে সত্যি বেঁচে ফিরেছি আমাদের তা বিশ্বাস হচ্ছিল না। আজও মাঝরাতে ঘুম ভাঙলে কানে ভেসে আসে সেই ফিস ফিস শব্দ।